যে হকার বন্ধু যিনি গত বুধবার যাকে আরপিএফ জওয়ানরা ট্রেনের কামরা থেকে ঠেলে ফেলে দিয়েছেন কামারকুণ্ডু স্টেশনে, আমাদের সেই প্রয়াত হকার বন্ধুর স্মরণে প্রথমে আমরা 1 মিনিট একটু নীরবতা পালন করব। বসুন। গত বুধবার কামারকুণ্ডু স্টেশনে যে আরপিএফ জওয়ানরা এই ঘটনাটি ঘটিয়েছে, আমরা তাদের ঠিক মানুষ বলে মনে করি না। কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এই কাজ করতে পারেন না। একজন নিরীহ রেল হকার, যিনি তার জীবন জীবিকা নির্বাহের জন্য স্টেশনে জিনিসপত্র বিক্রি করেন রেলের কামরায়, তাকে এভাবে ঠেলে ট্রেনের কামরা থেকে ফেলে মেরে দেওয়াটাকে আমরা খুন বলেই মনে করি এবং আমরা এই ঘটনার একটি তদন্ত দাবি করছি রেল কর্তৃপক্ষের কাছে। আমাদের যারা হকার ভাই যারা আছেন, যারা ওই সময় স্টেশনে ছিলেন, তারা এই ঘটনার প্রত্যক্ষদর্শী। রেল কর্তৃপক্ষ যতই এটাকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করুক না কেন, আমরা এটিকে রেল কর্তৃপক্ষের এই কথার সঙ্গে সহমত নই। আমরা মনে করি এর একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। ওখানে রেলের প্ল্যাটফর্মে সিসিটিভি আছে, সিসিটিভি ক্যামেরা থেকে ফুটেজগুলো পাওয়া যেতে পারে সহজেই। ফলে একটি পূর্ণাঙ্গ তদন্ত হোক এই ঘটনার, এবং এই নিহত যে আমাদের হকার ভাই, তার পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিও আমরা করি। আপনারা বোধহয় অনেকেই জানেন, আপনাদের মনে আছেন, এর আগে একবার আমরা কয়েকদিন আগেই এই দেশ বাঁচাও গণমঞ্চের একটি সাংবাদিক সম্মেলনে আমরা 20 দফা দাবি এনডিএ সরকারের সামনে তুলে ধরেছিলাম। তার ভেতরে একটি অন্যতম দাবি ছিল রেলের বেসরকারীকরণ করা চলবে না এবং রেল হকারদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। তার ঠিক পরেই এই ঘটনাটি ঘটেছে। আপনাদের অনেকের হয়তো মনে আছে 2019 সালে যখন 2009 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হিসেবে কেন্দ্রে রেল মন্ত্রকের দায়িত্ব নেন, তখন তিনি রেলের আধিকারিকদের বলেছিলেন যে রেল হকারদের যে তাদের এই একটি আইনি নিরাপত্তা দিতে এবং তাদের আইনি একটা ব্যবস্থা করতে, যাতে তাদের হকারিটা আইন সিদ্ধ হয়, এবং এটা করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা তিনি আধিকারিকদের খতিয়ে দেখতে বলেছিলেন। এখন অনেকে বলছেন যেটা সম্ভব নয়, কিন্তু সেটা সম্ভব ছিল। কিন্তু এটাকে উনি এই কথাটা উনি রেল আধিকারিকদের উনি বলেছিলেন এই ব্যাপারটা করতে। তো তারপর উনি 2011 সালে, এবং সে বিষয়ে কাজকর্ম শুরু হয়েছিল, কিন্তু 2011 সালে উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এলেন, রেল মন্ত্রক ছেড়ে দিলেন, কিন্তু সেই কাজটা আর এগোলো না। এরপর যারা রেল মন্ত্রকের দায়িত্ব নিয়েছিলেন তারা এই বিষয়টিতে কোনো আগ্রহ দেখাননি। এমনকি বামপন্থী নেতা বাসুদেব আচার্য, তিনি রেলের একটি গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্বে ছিলেন, তিনিও, ওই বামপন্থী নেতাও কিন্তু এই বিষয়ে কোনো আর আগ্রহ দেখাননি, কেউই দেখাননি। ফলে ওই বিষয়টি ধামাচাপা পড়ে যায়। কিন্তু এই দাবিটি মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন, এবং এখন এই যে রেল হকারটিকে, আমাদের হকার বন্ধুটিকে ধাক্কা মেরে ট্রেন থেকে ফেলে দেওয়া হলো, হত্যাই বলা যায়। আমরা মনে করি যে এটা আসলে এই যে রেলের বেসরকারীকরণ করার চেষ্টা করছে কেন্দ্রের সরকার, এই রেলের বেসরকারীকরণের সঙ্গে এটি সম্পৃক্ত। কারণ রেলের বেসরকারি হকাররা হচ্ছেন, যারা রেলের হকারি করেন, এরা হচ্ছেন যে রেলের যারা যাত্রী, নিত্যদিনের যাত্রী বা ধরুন দূরপাল্লার যাত্রী, এদের প্রতি কিন্তু এদের একটা বড় সহযোগিতার ভূমিকা আছে এই রেল হকারদের। এক কথায় এই রেল হকাররা হচ্ছেন রেল বন্ধু, এবং এই যে রেল হকাররা এরা প্রত্যেকেই অল্প অল্প করে জিনিস বিক্রি করেন। তো কিন্তু সামগ্রিকভাবে যদি দেখেন, এদের এই সামগ্রিক বিক্রির পরিমাণটা কিন্তু অনেকখানি। ফলে যখনই বেসরকারীকরণের চিন্তা কেন্দ্রীয় সরকারের মাথায় এসছে, তখন এই রেল হকারদের সরিয়ে দিয়ে সেই জায়গাটা বেসরকারি যেসব প্রতিষ্ঠান আছে তাদের হাতে তুলে দেওয়ার একটা প্রচেষ্টা। ফলে এই জন্যই আরপিএফ এর মাধ্যমে রেল হকারদের উপর এত অত্যাচার,
ট্রেনের কামরা থেকে ধাক্কা মেরে তাদের ফেলে দেওয়া, রেলে হকারি বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা, এই পুরোটাই কিন্তু রেল বেসরকারীকরণের একটা অঙ্গ। রেলকে বেসরকারীকরণ করতে হবে, সাধারণ মানুষের কোনো জায়গা থাকবে না সেখানে, রেলটা চলে যাবে যাদের পয়সাওয়ালা মানুষের খাতে, এবং কিছু বড় বড় প্রতিষ্ঠান মুনাফা লুটবে রেল থেকে। এটাই হচ্ছে একমাত্র কারণ। আর এই যে হকার বন্ধুরা যারা রেল হকারি করে, এরা তো কোনো অন্যায় করছেন না, চুরি ডাকাতি কিছু করছেন না, এরা হকারি করছেন রেলে, খেটে খাচ্ছেন, খেটে খাওয়া মানুষ, তাদের উপরে নির্মম অত্যাচার। এটা কোন সভ্য দেশে কাম্য? মানে কোন দেশে বাস করছি আমরা যেখানে খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিনিয়ত খর্ব করা হচ্ছে, তাদের একটা এরকম অত্যাচারের মুখোমুখি পড়তে হচ্ছে? কোথায় বাস করছি আমরা? ফলে আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি, আমরা এর তদন্ত দাবি করছি, এবং এই নিহত হকারটির পরিবারের জন্য আমরা 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করছি। আমার সঙ্গে আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন প্রতুল মুখোপাধ্যায়, আপনারা সকলেই চেনেন, তাকে তার পরিচয় দেওয়ার কিছু নেই। তার পাশে রয়েছে প্রসূন ভৌমিক, আমার পাশে রয়েছেন সিদ্ধব্রত দাস, ওরা রেল হকারদের নিয়ে প্রচুর কাজকর্ম করেন, ওরা আরো ভালো বলতে পারবেন। তার পাশে বিশ্বনাথ দা রয়েছেন, বিশ্বনাথ চক্রবর্তী, অমিত কালী, ওদিকে রয়েছেন প্রদীপ্ত গুহ ঠাকুরতা, বর্ণালী মুখার্জি আছেন, সুমন ভট্টাচার্য আছেন, আর সুশান আছে, আপনারা দেখলেন সুশান রায়। তারা প্রত্যেকেই তাদের বক্তব্য রাখবেন। আমি প্রত্যেককে অনুরোধ করবো যে সংক্ষিপ্ত বক্তব্য যদি আমরা সবাইকে তুলে ধরতে পারি, তারপর আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞেস করেন। প্রথমে প্রতুল দাকে কিছু বলতে বলছি। এই বুমটা কোথায়? পরিচালক মশাই সংক্ষেপে সমস্ত কথাই বলে দিয়েছেন, নতুন করে বিশেষ কিছু বলার নেই। মনে রাখতে হবে যেটা আমি বলতেন, যে আমাদের সরকার তার রুলিং প্রিন্সিপাল হচ্ছে নো গভর্নমেন্ট, only no government and full of governance. গভর্নমেন্ট থাকবে না, খালি গভর্নেন্স থাকবে। গভর্নমেন্ট সরকার যদি সমস্ত রেল সমস্ত দেখাশোনা করে, তাহলে গভর্নেন্সটা অনেকটা গানের লোক হিসেবে বলছি যে বিভিন্ন জায়গায় বাজনা বাজবে, একদম অর্কেস্ট্রেটার তিনি এরকম এরকম করবেন যে তুমি এখন বাজাও, তুমি এখন থামো, তুমি এখন স্পিডে বাজাও। ওই হাতটাকে কন্ডাক্টরের যে হাত তোলার কাজটা সেটা সে ব্যাপারে খুব এগিয়ে গেছে, এবং সরকার কিছুই দেখবে না, সবটাই বেসরকারিরা দেখে অবশ্যই এই ব্যবস্থাটা করছে। এখন কথা হচ্ছে যে রেলওয়ে প্রোটেকশন ফোর্স, সে একজন ভেন্ডারের উপরে লজেন্সওয়ালা যাকে বলি, তার উপরে তিনি কি করবেন? লজেন্সওয়ালা কি এমন কাজ করছিলেন যাতে রেলের একেবারে সুরক্ষা ব্যাহত হয়েছে? তিনি তাকে রেলওয়ে ভেন্ডারদের মারছেন কেন? তাকে কি রেলওয়ে প্রোটেক্টেড হচ্ছে? তিনি রেলকে কি ধ্বংস করবার তাকে না বম ফেলছিলেন, কি করছিলেন? কিন্তু মনে তো হয় যে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের যে বাধ্যতা, তিনি নিশ্চয়ই আমার ওই সময় মদের ঘুরে ছিলেন না বা কিছু একটা ছিলেন না যে এরকম করে ফেলেছে। তার মানে হচ্ছে তিনি তখন একটা কর্তব্য করেছেন। তখনই বুঝতে হবে যে এরা মাইনে পাওয়ার লোক, তারা রেলওয়ে ভেন্ডারকে মেরে কি কর্তব্য করছে। এই কর্তব্যের জন্য তো তারা মাইনে পান। যদি সত্যি হয় যে রেলওয়ে ভেন্ডারকে মারা হচ্ছে কর্তব্য করা, তাহলে তো বিরাট একটা পরিকল্পনা সামনে পরিষ্কার হয়ে গেছে। এটাও
সঞ্চালক মশাই খুব ভালোভাবেই বলেছেন যে একটা ত্রাসের সঞ্চার, যে প্রথম বলছি যে দু চারজনকে মারবো, সবাইকে মারবো না, তাতে অন্যেরা ভয় পেয়ে আর ঢুকবেই না। এটা বলে ওই যে প্রাইভেট সেক্টর যেখানে আসবে, তারা যে খাবার দাবার ইত্যাদি ইত্যাদি সমস্ত বিক্রি করবে, তাদের খাবারের মধ্যেও টিকটিকির মোড়া পাওয়া যায়, তাতে কিছু আসে যায় না, কিন্তু তাদের ব্যবসাটাকে প্রতিষ্ঠিত করতে হবে। তাদের ব্যবসা থেকে নানা রকম ভাবে আবার মানে যে আয় তারা করবে তার কিছু অংশ আবার পার্টির কাছে যায়, সেসব তো আছে। মানে তাদের গভর্নমেন্টটা আর হবে না, এই গভর্নমেন্টস করবেন, এই সমস্ত বিভিন্ন রকম কেটারিং সার্ভিস চালু করবেন। আর মাঝে মাঝে লোকেরা এসে লজেন্সে হয়তো বিক্রি করবে, সে একটা লজেন্সের দাম হয়তো 50 টাকা, সেগুলো নিয়ে যারা মানে বুঝবেন তারা ওইগুলো খেয়ে কৃতার্থ হবে। এইরকম একটি পরিবেশ তৈরি করা হচ্ছে। এই পরিবেশ তৈরি করবার জন্য আগে মারামারি হচ্ছিল, মারামারি না শুধুই মারা হচ্ছিল, এখন খুব একটা গেটওয়ে থেকে দরজা থেকে একজনকে ধাক্কা মেরে ফেলে দেওয়া মানে খুন করা ছাড়া আর কিছু নয়। এই খুন করতেও উৎসাহ পাচ্ছেন বলেই আরপিএফ এর লোকেরা এটা করতে প্রবৃত্ত হয়েছে। এই যদি হয়, এটা নেহাতি একজন মদ্যপের ব্যবহার যদি না হয়, তাহলে আমাদের সামনে কিন্তু খুব খারাপ একটা বিষয় সামনে রয়েছে। এবং যেখানে অন্যায় হয়, অত্যাচার হয়, সেখানে প্রতিরোধ যদি না হয়, তাহলে অন্যায় একেবারে অপ্রতিহত ভাবে এগোবে। এটা হচ্ছে যে প্রতিরোধের প্রথম স্তর, সেটা হচ্ছে বিরোধ। এবং আরেকটি হচ্ছে অনুরোধ। এইগুলো যদি না হয়, তাহলে সত্যিকারের প্রতিরোধে আমাদের নামতে হবে। তখন আর দেশ বাঁচাও গণমঞ্চ নয়, এই শ্রমিক মানুষদের যারা ভালোবাসেন, যারা রোজ রেলের দিয়ে নানা রকম জিনিসপত্র কেনেন, আমি দেখছি তো তারা অনেকে খুব সুন্দর এন্টারটেইনার, তাদের ভাষণ শুনতে আমাদের ভালো লাগে। একটা কাছের মানুষ যারা ছিলেন, তারাও সমস্ত জনগণ একসঙ্গে প্রতিরোধে নামবে। 1969 সালে আমরা একটা গান গাইতাম, সেটা হচ্ছে যেখানে অত্যাচার প্রতিরোধ, সেখানে প্রতিরোধ হবে, প্রতিরোধ হবে। নিপীড়ন যেখানে জনতার হাতে শৃঙ্খল আজ যন্ত্রণায়, যেখানে দানব দুশ্মন মানুষের খুনে হাত রাঙায়, যেখানে চোখের এক মোটা জল আগুনের মতো স্তব্ধ, আজ সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, সেখানে শেষ পর্যন্ত আমাদের হয়তো সংগ্রামের পথেই যেতে হবে। আমরা যে সরকারের শাসনের মধ্যে আছি, সেই সরকারকে যদি না সরাতে পারি, তাহলে আমাদের সেই সংগ্রামের পথেই যেতে হবে। কিন্তু আমাদের এই প্রথম স্তরটা হচ্ছে অনুরোধ এবং বিরোধ। আমাদের সঙ্গে এখন এসে গেছেন, এসে পৌঁছেছেন শ্রী সমীর পুততুণ্ড। সমীরদাকে আপনারা সকলেই চেনেন, আমি আর নতুন করে কি পরিচয় দেবো না। আর এরপর বলবেন বিশ্বনাথ চক্রবর্তী। আমি সবাইকেই বলবো যে একটু সংক্ষেপে যদি বলেন, আমাদের সময় তো অল্প, একটু সংক্ষেপে যদি বলেন তাহলে প্রত্যেকে বলার সুযোগ পান। বিশ্বনাথ। প্রতুল মুখোপাধ্যায় তার বক্তব্যে এই নৃশংস ঘটনার বিরুদ্ধে আমাদের অবস্থান কি হতে পারে আজ এবং আগামীতে প্রয়োজন বলে উনি বলেছেন। শুধু একটা কথাই তার সঙ্গে নতুন করে যুক্ত করতে চাই, যেটা বাংলা, এটা বাংলা। বাংলা কখনো কখনো কোনো অবস্থায় কারো এক পেশে অত্যাচার মুখ বুঝে মেনে নেয়।
যদি দরকার হয়, যদি এই ঘটনা ঘটতে থাকে, রেল বেচা, হাজার হাজার বছর ধরে শ্রম সাধনায় মানুষ, দেশের মানুষ যা তৈরি করেছেন, সেগুলোকে বেঁচে দেওয়া কাজের সঙ্গে সঙ্গে তার সঙ্গে সম্পৃক্ত রুটি রুজির জন্য কাজ করা মানুষগুলোকে খুন করা হয়ে থাকে, অসম্মান অমর্যাদা করা হয়ে থাকে, তাদের রুজি থেকে উচ্ছেদ করে দেওয়া, তাদের বসবাসের জায়গা থেকে উচ্ছেদ করে দেওয়ার পরিকল্পনা চলতে থাকে। তাহলে আমাদেরও আজকের প্রতিবাদ, আজকের অনুরোধকে প্রতিরোধের স্তরে তুলে নেওয়ার জন্য এই বাংলার মানুষ হিসেবে আমরা কিন্তু প্রস্তুত। এই বার্তা রেলকে, ভারত সরকারকে আমরা খুব স্পষ্টভাবে এই কনফারেন্স থেকে জানিয়ে দিচ্ছি। এখানে দাবিপত্রে কতগুলো দাবি করা হয়েছে, অত্যন্ত সংগত দাবি। যদিও মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, মৃত্যুর ক্ষতিপূরণ হৃদয় লঙ্কা পূরণের মতন, তবুও ক্ষতিপূরণ চাই, পরিবারটাকে বাঁচাতে হবে। আর প্রথম মুখ্যমন্ত্রী আস্তে আস্তে একটা কথা বলছিলেন যে আমরা একটা ক্রাউড ফান্ডিং করতে পারি কিনা, নিজেরাই একটা চেষ্টা, সেটাও আমাদের থাকবে। এটা খুব ভালো প্রস্তাব, এর জন্য আমাদের চেষ্টা করবো। ওরাই বলবেন পরে, আবার প্রথমে বলবেন বিস্তারিত। যাই হোক, এই হচ্ছে জায়গা, সময় বেশি নেব না। এই ঘটনা নিন্দনীয় শুধু নয়, ধিক্কার, অত্যন্ত ধিক্কারের ঘটনা, অত্যন্ত জ্বালার ঘটনা। বাংলা এই ঘটনাকে মেনে নেবে না। বাংলাকে গৈরিকীকরণ করা, বাংলার সমস্ত রুটি রুটি কেড়ে নেওয়া, বাঙালিকে শেষ করার যে সামগ্রিক প্রচেষ্টা চলছে, তার বিরুদ্ধে লড়াই কিন্তু আরো আরো অনেক উন্নত জায়গায় যাবে এবং বাংলা সেটা করতে প্রস্তুত। এইটুকু বলে শেষ করা। এবার আমি বলছি সিদ্ধব্রতকে, সিদ্ধব্রত দাস। আপনারা জানেন যে জাতীয় বাংলা সম্মেলন, যে সংগঠনটির সঙ্গে আমি যুক্ত, তারা এই দেশ বাঁচাও গণমঞ্চের শরিক সংগঠন। যখন দেশ বাঁচাও গণমঞ্চের প্রথম প্রেস কনফারেন্স হয়, সেই সময় থেকে এবং অন্যান্য বিভিন্ন জায়গায় আমরা একটি কথা বারংবার বলে এসেছি যে জাতীয় বাংলা সম্মেলন দীর্ঘদিন ধরে রেল হকারদের নিয়ে কাজ করছে, লড়াই করছে। আপনারা জানেন গত বছর 16ই সেপ্টেম্বর হাওড়া স্টেশনে নির্মম ভাবে লাঠিচার্জ করা হয়, প্রায় শতাধিক হকার এবং আমাদের সংগঠনের সহযোদ্ধারা আহত হন এবং প্রায় 25 জন গ্রেপ্তার হয়েছিল, তার মধ্যে আমিও ছিলাম। তো আমরা যখন দেশ বাঁচাও গণমঞ্চের অংশ হই, আমরা বারংবার একটি কথা বলে এসেছি যে দেশ বাঁচাও গণমঞ্চে আসার আমাদের অন্যতম কারণ হচ্ছে, যদি বিজেপি নামক এই পার্টিটি ক্ষমতায় ফিরে আসে, তাহলে রেলের হকারদের বিষ পান করতে হবে। রেলের হকাররা বাঁচবে না, তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এই কথা আমি একাধিক জায়গায় বলেছি, আমার সংগঠনের অন্যান্য সহযোদ্ধারা বলেছে। এবং দেখুন যে এই সরকার শপথ নেওয়ার প্রায় 3 দিনের মধ্যেই রেল লাইনে আমরা প্রথম শহীদ রাকেশ ঘোষালকে পেলাম, যিনি একজন লজেন্স বিক্রেতা। তিনি রেল লাইনে দীর্ঘদিন ধরে, প্রায় আমি যতদূর জানি 25 বছর ধরে তিনি লজেন্স বেচছেন। ওই দক্ষিণেশ্বর থেকে উনি ওঠেন গাড়িটাতে। উনি কিন্তু কোনো বিক্ষোভ দেখাচ্ছিলেন না, কোনো আন্দোলনের অংশ ছিলেন না। ওনাকেই হত্যা করা হয়েছে একমাত্র একটি কারণে, উনি একজন রেল হকার। রেলের হকার বলেই তাকে কিন্তু হত্যা করা হয়েছে। এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, আমাদের এই বর্তমান যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি তার 2014 সালের ভোট চেয়েছিলেন এইটা বলে যে আমি চা বিক্রেতা, রেল লাইনে আমি চা বিক্রি করি। আর তারই সরকার, তৃতীয় সরকার, তার খাতা খুললো রেল লাইনে প্রথম প্রাণ নিয়ে, একজন লজেন্স বিক্রেতা। আজকে যখন থেকে এই ঘটনা হয়েছে, তখন থেকে আমরা বারংবার তদন্ত চাইছি, কারণ অসংখ্য প্রত্যক্ষদর্শী কোনো রাত্রির বেলা অন্ধকারের মধ্যে ঘটেনি, সকালবেলা ঘটেছে। সকলে দেখেছে কি ঘটনা ঘটেছে, চোখের সামনে ঘটেছে, কিভাবে কি ঘটেছে। আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়াতে সে ভিডিওগুলো। সেইখানে দাঁড়িয়ে কেন রেল কর্তৃপক্ষ তদন্ত করতে কোনোভাবেই আগ্রহী নয়? কয়েক ঘন্টার মধ্যে রেল আধিকারিক ঘোষণা করে দিল এটি একটি অ্যাক্সিডেন্ট, এমন যেন উনি ওখানে ছিলেন। রেলের লোকেরা যেন স্টেশনে দাঁড়িয়ে ঘটনাটা দেখছিলেন যে ওটা অ্যাক্সিডেন্ট। তদন্ত হলো না, সেই তদন্ত হওয়ার আগেই ঘোষণা হয়ে গেল ওটা একটি অ্যাক্সিডেন্ট। এবং আমাদের কাছে খবর আছে, বিভিন্ন ভাবে প্রেসার তৈরি করার চেষ্টা হচ্ছে যে হকার ভাই মারা গেছে তার পরিবারের উপর, এটা বলার জন্য যে ওটা অ্যাক্সিডেন্ট। এমনকি এই কথাও শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায়
যে না না হয়তো মদটা খেয়েছিল পড়ে গেছে, এটা যাত্রী, ওটা হকারও নয় এরকম কথা বলা হচ্ছে। আজকে দাঁড়িয়ে এই যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, এটা নতুন কিছু নয়। রেল লাইনে আমরা 2020 সালে যখন আমাদের লকডাউন হয়, তারপরে যখন আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করে, ঠিক আছে? তো আত্মনির্ভর আমাদের নির্মলা সীতারামন বলেছিল আত্মনির্ভর কিভাবে হব, রেলের সম্পত্তি বিক্রি করে, রেলের স্টেশন গুলোতে শপিং মল তৈরি করে। এই যে আজকে রাকেশ ঘোষালের প্রাণ গেল, এই ঘটনা আর শপিং মলের মতো চকচকে স্টেশন, এই দুটো বিচ্ছিন্ন ঘটনা নয়। যদি আম্বানি আদানিকে স্টেশন দিতে হয়, যদি বড় বড় কোম্পানিদেরকে দোকান খোলার জন্য স্টেশনটাকে চকচকে করতে হয়, তাহলে রাকেশ ঘোষালদের মরতে হবে, এবং যদি তারা না সরে তাহলে দিবালোকে ধাক্কা মেরে ট্রেন থেকে ফেলে খুন করা হবে। এটা রেল স্পষ্ট বার্তা দিল, এভাবেই রাষ্ট্র চলবে, এভাবেই সিস্টেম চলবে, আপনাদের অসুবিধা হলে কিছু করার নেই। যে ঘটনা আমরা 47-এর আগে পরাধীন ভারতবর্ষে দেখতাম যে বুটের তলায় রাখা হতো ভারতের মানুষদেরকে, আজকে বুটের তলায় মোদিবাবুর সরকার সাধারণ খেটে খাওয়া মানুষকে রাখছে। মোদিবাবুর সরকার স্পষ্ট বলে দিয়েছে যে এখানে খেটে খাওয়া মানুষের কোনো স্থান নেই। তার যে লক্ষ কোটি টাকা খরচা করে ইলেকশন করে যে প্রাইভেট কোম্পানিরা, তার বন্ধু বান্ধবদেরকে দোকান ঘর খুলে দেওয়াটা তার প্রথম লক্ষ্য। তার সাধারণ খেটে খাওয়া মানুষ, তার কাছে সামান্য ভিড়, শুধু ভোটের সময় ভোট দেওয়ার একটা ভোট। জাতীয় বাংলা সম্মেলন, আমরা এই লড়াই করছি দীর্ঘদিন ধরে। আমাদের নামে এই জন্য বহু কেস আছে, গ্রেপ্তার হয়েছে, মার খেয়েছি। আজকে তীব্র ভাষায় ধিক্কার জানাই এবং দেশ বাঁচাও গণমঞ্চের মাধ্যম দিয়ে এই যে দাবিগুলি করা হয়েছে, যে 10 লক্ষ টাকা ন্যূনতম ক্ষতিপূরণ, এবং এই যে এনডিএ সরকারের আরপিএফ যে অত্যাচার হকারদের উপর করছে, আমার কাছে খবর আছে, বলা হয়েছে রেলের হকারদেরকে বলা হচ্ছে যে ঈদটা চলে যাক, তারপরে তোদেরকে মজা দেখাবো। এইরকম হুমকি দেওয়া হয়েছে যে সোমবার ঈদ, ওটার পরে আমরা মজা তোদেরকে দেখিয়ে দেবো, তোদের কত হকারি করবি তোরা বের করে দেবো, এইরকম কথা বলা হয়েছে। যাই হোক, সাধারণ মানুষ, বাংলার মানুষ কোনোদিনও অত্যাচার সহ্য করেনি, আগামী দিনেও করবে না। ব্রিটিশ সরকারের বন্দুকের নল থেকে শুরু করে অনেক স্বৈরাচারের বন্দুকের নল আমাদের সামনে এসছে, এরকম অনেক বুট আমাদেরকে তলায় রাখার কথা ভেবেছে, কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষ প্রত্যেকবার বুঝিয়ে দিয়েছে যে মানুষই শেষ কথা, মানুষের শক্তির উপরে কোনো শক্তি নেই। আজকে আমি সকলের অনুমতি নিয়ে দেশ বাঁচাও গণমঞ্চের এই প্রেস সম্মেলনের মধ্যে থেকে, সাংবাদিক সম্মেলনের মধ্যে থেকে, আমরা যে রেল হকারদের যে আন্দোলনটি করছি, তার আগামী দিনে আমরা কি কি ভাবছি সেটি একটু ঘোষণা করতে চাই, যদি অন্যান্যরা আমাদেরকে সেটি পারমিশন দেন। আমরা জাতীয় বাংলা সম্মেলন দীর্ঘদিন ধরে এই আন্দোলনটি করছি, কিন্তু আমরা এই বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে একটি সিদ্ধান্ত নিয়েছি সাংগঠনিক ভাবে, যে শহীদ রেল হকার রাকেশ ঘোষালের যে মৃত্যু বা যে হত্যা হয়েছে, তার প্রতিবাদে, তার বিচারে যে লড়াই আমরা শুরু করেছি, তা এখন থেকে আমরা আমাদের সাংগঠনিক ব্যানার এবং পতাকা সরিয়ে রেখে আমরা করতে চলেছি। আমরা ব্যানার এবং পতাকা সরিয়ে রেখে করতে চলেছি, তার কারণ আমাদের মনে হয় এই লড়াই কোনো নির্দিষ্ট সংগঠনের লড়াই নয়, কোন নির্দিষ্ট ব্যক্তির লড়াই নয়, এখন এটা সামগ্রিক বাংলার লড়াই হয়ে গেছে। কারণ দিল্লির যে সরকার, যে বিজেপি সরকার, মোদী সরকার, সেই মোদী সরকার রীতিমতো বাংলাকে হুমকি দিচ্ছে এই খুনের মাধ্যম দিয়ে। তো আমরা সকল রাজনৈতিক দল যারা রেল হকার শুভাকাঙ্ক্ষী, রেল হকারের শুভাকাঙ্ক্ষী, প্রত্যেক ট্রেড ইউনিয়ন, গণসংগঠন, মঞ্চ এবং শুভবুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক প্রেমী নাগরিকদেরকে আহ্বান জানাচ্ছি এই লড়াইয়ে অংশ হতে। আগামী দিনে আমরা এই লড়াই করতে চলেছি। শহীদ রেল হকার রাকেশ ঘোষালের হত্যার বিচার চাই,
এনডিএ সরকারের রেল মন্ত্রকের আরপিএফ এর এই হত্যা কেন করলো, জবাব দাও, এই আমাদের স্লোগান। এবং আমাদের লড়াইয়ের একটি মাত্র পতাকা হবে, সেটি হলো কালো পতাকা। এই মর্মে আমরা 19শে জুন কামারকুন্ড জিআরপিতে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখানোর ঘোষণা করেছি বা ডাক দিচ্ছি। সেখানে সকল সংগঠন, সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আহ্বান, কোনো ব্যানারে হবে না এটা। এবং 24শে জুন আমরা হাওড়া স্টেশন থেকে রানী রাসমণি রোড একটি বৃহৎ মহা মিছিলের ডাক দিয়েছি, যেটি সকল হকার ভাই যারা আছে, সে যে সংগঠনই করুক, সে রাজনৈতিক দল বা যে ট্রেড ইউনিয়নেরই সদস্য হোক, প্রত্যেককে আমরা আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি এই মিছিলে অংশগ্রহণ করতে। এবং আগামী দিনে আমরা এই লড়াই চালিয়ে যাব যতক্ষণ না শহীদ রাকেশ ঘোষালের মৃত্যুর বিচার হচ্ছে। ধন্যবাদ। একটা জিনিস খুব পরিষ্কার যে এই মোদী সরকার তার তৃতীয়বার ক্ষমতায় এসেও তার চরিত্র কিন্তু বদলায়নি। তাদের যে চরিত্র ছিল সেই চরিত্রই তারা বহাল রেখেছে এবং এই ধরনের অত্যাচার আরো বেশি নেমে আসবে, এটাই আমাদের আশঙ্কা। এবং এই আন্দোলনটা, এই যে রেল হকার বন্ধুর মৃত্যুতে যে আন্দোলনটা শুরু হলো, এটা শুধু রেল হকারদের আন্দোলন নয়, এটা মনে রাখতে হবে রাজ্যের সমস্ত খেটে খাওয়া মানুষ। কারণ আজকে রেল হকারদের উপর আন্দোলন, এই আঘাত নেমে আসছে, কালকে অন্য কারোর উপর নেমে আসবে, প্রত্যেকটা খেটে খাওয়া মানুষের উপর নেমে আসবে, প্রত্যেকটা চাকুরিজীবীর উপর নেমে আসবে, সমাজের প্রত্যেক স্তরের মানুষের উপর নেমে আসবে এই অত্যাচার, এই আক্রমণ। ফলে এই লড়াইটা শুধু রেল হকারদের লড়াই নয়, এই লড়াইয়ে সকলকে সামিল হতে হবে। সেই বার্তাও আমরা দিচ্ছি যে সবাই, দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে সেই বার্তাও আমরা দিচ্ছি যে এই লড়াইয়ে সবাই সামিল হন, সবাই ঐক্যবদ্ধভাবে একটা প্রতিরোধ গড়ে তুলুন যে বাংলার মাটিতে এই ধরনের কাজকর্ম চলবে না, যে কোনো মূল্যে আমরা এটা রুখে দেব। এরপরে আমি বলবো সমীর দাকে, সমীর পুততুণ্ড। আমি সবাইকে আরেকবার অনুরোধ করছি যে সংক্ষেপে বলবেন, কারণ আমাদের অনেকে আছেন, এরপর সাংবাদিক বন্ধুরা যদি কিছু প্রশ্ন করেন, সময়ও কম, সবাই একটু সংক্ষেপে বক্তব্য রাখেন। আমার পৌঁছতে একটু দেরি হয়েছে, জরুরি ভিত্তিতে এই সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে এবং এই কর্মসূচির গুরুত্ব বুঝে অন্য কাজ করে আমি এসেছি। রেলের হকার এবং লজেন্স বিক্রেতা শুনলেই যেটা কানে বাজলো সেটা হচ্ছে চুপচাপ বসে না থেকে চুপচাপ চালিয়ে। ছোটবেলা থেকে আমরা এটা শুনে এসেছি। রেলের হকার এবং রেল যাত্রীর সম্পর্ক আমরা সবাই জানি, এবং যে ঘটনা ঘটেছে তাতে আর টুকটাক চালাবার সুযোগ নেই। এখন মোটামুটি এই বিষয়ে সামনে রেখে, ঘটনা সামনে রেখে যেটা ইতিমধ্যে কর্মসূচি এখানে দেওয়া হয়েছে, এই কর্মসূচিতে দল মত নির্বিশেষে সমস্ত মানুষ যাতে অংশগ্রহণ করেন, তার জন্য এখানকার সংগঠকরা যেমন চেষ্টা করবেন, তেমনি আমরা অংশগ্রহণ করছি। বিশেষ করে সাংবাদিক বন্ধুদের বলবো যে এটা তো কোনো দলীয় কোনো মত, কোনো পক্ষ ইত্যাদির ব্যাপার নেই। এই ধরনের ঘটনার প্রতিবাদে নিশ্চয়ই সংবাদ মাধ্যম দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং মানুষের কাছে ঘটনাটা ঠিক মতো মিলে যাবে, তার প্রতিবাদে যাতে মানুষ দাঁড়াতে পারে, ঐক্যবদ্ধ হতে পারে। কারণ এটা চারদিক থেকে নানান ভাবে আসবে। সব যদি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে আমরা আক্রান্ত হই আর দর্শক থাকি, তাহলে সবাইকেই মরতে হবে। সেই দিক থেকে আমি এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। সক্রিয়ভাবে যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণের কথা বলছি এবং আমি চেষ্টা করব যাতে অন্যান্য অংশের মানুষও এই হকারের হত্যার প্রতিবাদে আন্দোলনে সামিল হন এবং যে দাবিগুলো এখানে করা হয়েছে সেই দাবিগুলো সমর্থন করছি। তার সঙ্গে এখান থেকে প্রতিল্লার কথা অনুযায়ী একটা প্রস্তাব উঠে এসছে, তাতেও আমি অংশগ্রহণ করব, যাতে আমরাও সরকারিভাবে সাহায্য করার বাইরে ওই পরিবারকে আমরাও সাহায্য করতে পারি। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আমি প্রসূন ভৌমিককে কিছু বলতে বলছি। হ্যাঁ, এটা হত্যা, এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটা হত্যা, এটা প্রথমে মানতে হবে। এবং বহু সংবাদ মাধ্যম আছেন
তারা আমাদের মঞ্চে বসে থাকা এই সিদ্ধব্রত দাস বা অন্যান্যদের কোট করতে গিয়ে তারা ভুল করে লেখেন। এই ভুলটা আপনারা দয়া করে একটু ঠিক করে নেবেন। রেল পুলিশ বলেন, মানে অনেক সময় দাঁড়ায় সেটা জিআরপি কথা, যেটা রাজ্য সরকারের তরফে দুটো আলাদা। এটা দুটো আলাদা। আরপিএফ মানে রেলওয়ে প্রোটেকশন ফোর্স হচ্ছে কেন্দ্রীয় সরকারের, যে কেন্দ্রীয় সরকারের বাহিনীর আগের ঘটনা আমরা জানি, শীতলকুচি থেকে শুরু করে বর্তমানে বিএসএফ এর এরিয়া বাড়িয়ে দিয়ে তার কার্যকলাপ থেকে শুরু করে বিগত নির্বাচনেও যেরকম অত্যাচার এবং শ্লীলতাহানির কাজ করেছে এই কেন্দ্রীয় বাহিনী, কারণ তাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে। যেমন জেমস বন্ডকে দেওয়া হয়েছিল লাইসেন্স টু কিল, এদেরকে বলা হয়েছে লাইসেন্স টু কিল, লাইসেন্স টু টর্চার। কারণ এটাই ছিল ব্রিটিশদের রুলের পদ্ধতি। সেই রুলের পদ্ধতি তারা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে উঠে এসে ব্রিটিশ রাজ হয়েছিল, এরা হচ্ছে ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে উঠে এসে আদানি আম্বানি রাজ। সেই তারা হচ্ছে পিছনের লোক, সামনের লোক দুজন অন্য পূজার। আমরা বলি দুজন ক্রিমিনাল দেশ চালাচ্ছে। দুজন ক্রিমিনাল দেশ চালালে যা হয় ঠিক সেটাই হচ্ছে। মূর্তিধারী গুন্ডা করছে তারা, এবং মূর্তিধারী গুন্ডারা দেশের মানুষের উপর প্রজাসুলভ আচরণ করছে, দাসসুলভ আচরণ করছে, কৃতদাসসুলভ আচরণ করছে। একটা ক্ষেত্র দেখলে শুধু হবে না, যখন এখানে এই হত্যা হচ্ছে সেই দিনই আমরা তার কয়েকদিনের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের মতো যারা সমাজ জীবিত, যারা সামাজিক লোক, যারা সামনে উঠে এসে প্রতিবাদ করার চেষ্টা করে, তার মধ্যে অত্যন্ত অগ্রণী একটি নাম হচ্ছে অরুন্ধতী রায়, বুকার প্রাইজ পাওয়া একজন অত্যন্ত গুণী একজন অ্যাক্টিভিস্ট এবং লেখিকা। তাকে ইউপিএতে যাতে অ্যারেস্ট করা যায় তার জন্য ফরমান ঘোষণা করা হয়েছে। ফলে একদিকে আক্রমণ আসছে না, এরা মোটামুটি বুঝতে পারছে যে এদের দিন প্রায় শেষের দিকে। অন্তত এই এনডিএর মধ্যে নরেন্দ্র মোদী অমিত শাহের দিন শেষের দিকে হয়তো অন্য কোনো পালাবদল ভেতর থেকে হবে, বা হয়তো অন্যভাবে এনডিএ থাকবে না, অন্য ইন্ডিয়া দল আসবে। সেটা আগামী ভবিষ্যৎ আমরা দেখতে পাবো, আমরা দেখতে দেখতে যাচ্ছি। কিন্তু ওরা চেষ্টা করছে শেষবারের মতো মরণ কামড় দিতে যাতে আমাদেরকে বার্তা দিতে পারে যে তোমরা বেশি কথা বলো না, অরুন্ধতী রায়ের মতো ইউপিএ তোমরা পাবে, এবং হকারদেরকে বার্তা দিতে পারে তোমরা কিন্তু মানে কেটে পড়ো এখান থেকে, কেননা এরপরে আরো অনেক এরকম আমাদের যে হকার ভাই, কি নাম তার যেন, রাকেশ ঘোষাল, তাকে তার মতো পরিণত তোমাদের হবে। কিন্তু আমরা এটা মানছি না। আমি জানি হকাররা তারা একজন আছেন, রেলওয়ে হকাররা একজন আছেন, আমাদের অন্যান্য রাজ্যের মধ্যে যে হকার তারাও একজন আছেন। তাদের পক্ষে অনেক সুবিধা, কেননা যেটা কথা বললেন রঞ্জিতা প্রথমে, যেটা রেলমন্ত্রী থাকাকালীন রেলের তিনি কার্যকর করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী হওয়ার পর আমার রাজ্যের হকারদের জন্য কিন্তু সেটা কার্যকর হয়েছে, এবং সেই অনুযায়ী আমাদের হকাররা এখানে হকাররা অনেক বেশি সুরক্ষিত। এবং তারা অনেকে জানেন না কি ভেন্ডারের ইত্যাদি নীতি, কিন্তু হকারদের যে বন্ধুরা আমাদের এখানে যোগ্য থাকেন তারা সেগুলো দিয়ে গিয়ে সে হকারদের জানান। আমাদের লড়াই জারি রয়েছে, লড়াই শেষ হয়নি। আমরা হকারদের পাশে আছি। এবং মাথায় রাখবেন, রেলওয়ে হকার যদি উঠে যায়, যারা বাঙালিরা দিবাস্বপ্ন দেখেন আহারে কিরকম বলছে আমাদের এয়ারপোর্টের মতো একখানা স্টেশন হবে, পুরো ঝাঁচকচকে মল হবে, তারা মাথায় রাখবেন 5 টাকা থেকে 10 টাকার মধ্যে যেটা চা খেতেন সেটা কিন্তু ক্যাফে কফিনের মতো 70, 80, 90, 100 টাকার কমে পাবেন না। মাথায় রাখবেন, আপনার টিকিটের দাম তখন এমন হবে যে সাধারণ জিনিসটা আপনি যেতে পারবেন না, সাধারণ পোশাকে উঠতে পারবেন না, কোনো ভেন্ডার গাড়ি হতে থাকবে না এরপরে। এটা মাথায় রাখবেন, তাহলে বুঝতে পারবেন যে হকার এবং আপনি উপভোক্তা হিসেবে আপনারা একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। সে শুধু বিক্রি করছে, আপনারা কিনছেন, সে চলে যাবে, আপনি কিনতে বাধ্য হবেন ক্যাফে কফি দিয়ে বা এরকম কোনো জায়গা থেকে সেই কফি বা সেই চা 60, 70, 80, 90 টাকায়। একটা ঝালমুড়ি পাবেন কিনবেন, সেটার দাম হবে 50 কিংবা তারও বেশি। এটা মাথায় রাখতে পারলে তাহলে বুঝবেন যে আপনারা, আমরা এবং হকাররা একই জমিতে দাঁড়িয়ে আছে। একদল এদিকে বিক্রি করছে, একদল এদিকে কিনছে। এরপর এটা হয়ে যাবে সম্পূর্ণ পরবর্তী রেলের ব্যবস্থা। সেই ব্যবস্থা যাতে না হয় তার জন্য আমরা এখানে এসেছি। ধন্যবাদ। একটা বিষয় না খুব ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা, যে উন্নয়নটা কি? উন্নয়ন মানে তো শুধু ওই কিছু শপিং মল বা ফ্লাইওভার বা কিছু ঝাঁচক স্টেশন বা বিশ্বনাথ করিডর, এসব তো নয়। উন্নয়ন হচ্ছে যে দেশের প্রতিটি মানুষ যাতে ন্যূনতম খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে, তার মাথার উপর যাতে ছাদ থাকে, সেই চেষ্টাটা করাই হচ্ছে প্রকৃত উন্নয়ন। এখন মুশকিল হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার তো সেই সাধারণ মানুষের দিকে তাকান না। সাধারণ মানুষের উন্নয়নের তো কোনো ভাবনা তাদের ভেতর নেই। তারা কয়েকটি শিল্প গোষ্ঠীর
উন্নয়নকে তারা উন্নয়ন বলে মনে করেন, যে কারণে ইস্ট ওয়েস্ট মেট্রো তাকেও বেসরকারীকরণের চেষ্টা হচ্ছে। সেখানেও বেসরকারি সংস্থাগুলিকে দিয়ে বিভিন্ন কাজ করানো হচ্ছে। সেখানে কিন্তু আরপিএফ কে সরিয়ে দিয়ে বেসরকারি সংস্থার হাতে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হচ্ছে। এগুলো মাথায় রাখবেন, এগুলো মনে রাখবেন, কারণ এগুলো হচ্ছে অশনি সংকেত। কালকে আজকে রেল হকাররা উচ্ছেদ হচ্ছে, কালকে আপনি যে আপনার চাকরি থেকে উচ্ছেদ হবেন না, এটার গ্যারান্টি কোথায়? ফলে নিজের অস্তিত্বের সংকটে করছেন সবাই। ফলে নিজের কাজের জায়গাটা, নিজের অধিকার, এটাকে যদি বজায় রাখতে হয়, তাহলে কিন্তু আজকে এই রেল হকারদের পাশে এসে আন্দোলনে সামিল হতে হবে সবাই। আমাদের কিছু ডিমান্ড আছে দেশ বাঁচাও গণমঞ্চে, সেটা আমি সবাই বলে দিই, তারপর আমি আপনাদের বলবো। এবার বলবেন সুশান রায়। আচ্ছা, বর্ণালী মুখার্জি বলছেন এবার। একটা ছোট্ট লাইন অ্যাড করে দিচ্ছি যে এই যখন বললেন না আপনাদেরও চাকরি যেতে পারে, পশ্চিমবঙ্গের অন্তত দুটি খুব বড় কোম্পানি, তাদের কিন্তু এআই সম্পূর্ণভাবে ডাউনলোড করা হয়ে গেছে এবং তাদের কোম্পানি থেকে কিন্তু খুব তাড়াতাড়ি চাকরি শুরু হবে। আমি দুটো কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে যারা উর্দিধারী, আরপিএফ বলুন বা দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বলুন, তারা বোধহয় এটা বুঝতে পারছেন না যে বিজেপি সরকার, মোদীর সরকার নেই, এখন এনডিএ সরকার এসে গেছে। ফলত আমি আপনাদের কাছে এটা আশা করব যে এই বার্তাটা যাতে ভারতের এই উর্দিধারীরা বুঝতে পারে যে সরকার চেঞ্জ হয়ে গেছে এবং যা খুশি করা যাবে না। এটা প্রথম কথা। দু নম্বর কথা হচ্ছে যে আমরা তদন্ত চেয়েছি। আমরা আশা করব যে সাংবাদিক বন্ধুরা, আপনারাও যেহেতু তদন্ত করে থাকেন বিভিন্ন সময়, একটা তদন্ত হয়তো করা দরকার যে রেলের মধ্য দিয়ে যত দুর্নীতি হয়, এই ঝরিয়া কয়লা খনি থেকে যত কয়লা পাচার হচ্ছে, বিভিন্ন মালগাড়ির মধ্য দিয়ে যত দুর্নীতি হয়, লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি, এটার অংশ আরপিএফ কিভাবে হয়ে এসেছে, গত 10 বছর ধরে আরপিএফ কিভাবে এই চুরিগুলোকে স্যাংশন করেছে এবং হকাররা কিভাবে এই চুরির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। হকার থাকা মানেই কিন্তু সমস্ত তথ্য। এই যে রাকেশ ঘোষাল কিন্তু অনেক কিছু জানতেন, শুধু তিনি নন, সবাই গল্প করত যে জানিস তো রাত্রিবেলা কিন্তু অমুক একটা কাণ্ড হচ্ছে, আরপিএফ কিন্তু অমুক টাকা খাচ্ছে, ওইখান থেকে কিন্তু এইভাবে বেআইনি কাজগুলো হচ্ছে, রেলের অমুক অফিসার কিন্তু এটার সঙ্গে যুক্ত, রেলের জেনারেল ম্যানেজার কিন্তু এটার সঙ্গে যুক্ত। অতএব হকাররা সরে গেলে আরপিএফ এবং জেনারেল ম্যানেজার এবং আধিকারিকরা যেভাবে দুর্নীতিটা করতে পারে, সেই কাজটা কিন্তু ওদের সুবিধা হবে। ফলত আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আশা করব, অনুরোধ করব যে আপনারাও এই সমান্তরাল তদন্তটা করুন যে কিভাবে আরপিএফ এই দুর্নীতিগুলোর সঙ্গে যুক্ত এবং কেন তারা হকারদেরকে সরাতে চাইছেন। ধন্যবাদ। যেটা বর্ণালী বললেন যে শুধু আরপিএফ নয়, দেখবেন কেন্দ্রের যেসব বাহিনী যারা আছে, যেমন যেমন বিএসএফ, সেখানেও কিন্তু তারা নানা রকম দুর্নীতির সঙ্গে কিন্তু বিএসএফ এ জড়িত। এমনকি সিবিআই, ইডি যাদের নিয়ে এত মাতামাতি, সেই সিবিআই ইডির বিরুদ্ধেও কিন্তু দুর্নীতির অভিযোগ আছে। ফলে এই দুর্নীতির চক্রে অনেকেই জড়িত। এই সব দুর্নীতির তদন্ত হওয়াটা অবিলম্বে দরকার। আর বিশেষ করে এই ঘটনার তদন্তে অনেক কেঁচো অনেক কেউটে বেরিয়ে আসবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আমি এরপর সুমন ভট্টাচার্যকে কিছু বলতে বলছি। আলোটা পাবে আমি উঠছি। বসে যা। সেটাই বলো। দেখুন,
যখন আপনি রেল সুরক্ষা বাহিনীর বিরুদ্ধে খুনির অভিযোগ তুলছেন তখন ইটস সিরিয়াস অভিযোগ, এবং এটা আমরা তুলছি এই কারণে আপনাদেরকে খুব বিনীতভাবে মনে করিয়ে দিই যে গত বছরের 31শে জুলাই মুম্বাইয়ের পালঘরের কাছে একটা ঘটনা ঘটেছিল। একজন রেল সুরক্ষা বাহিনীর কনস্টেবল গুলি চালিয়ে 4 জনকে মেরে দিয়েছে, সবাই রিপোর্ট করেছিল। আজ অব্দি রেল বলেনি ওই 4 জনকে কেন মারা হয়েছে। ফলে রেল সুরক্ষা বাহিনীকে যেভাবে কেন্দ্রীয় সরকার ব্যবহার করেছে তাহলে তারা ক্রমশ আদতে খুনি হয়ে উঠেছে। আমি আপনাদের ডেট দিয়ে 31শে জুলাই পালঘরের ঘটনাটা মনে করিয়ে দিই। 3 জন মুসলিম ছিলেন এবং একজন রেলের নিজস্ব অফিসার ছিলেন। তাদেরকে শুধুমাত্র একটা তর্ক বিতর্কের জন্য গুলি করে আরপিএফ মেরে দিয়েছিল, এবং আজ অব্দি আরপিএফ বলেনি যে কি ঘটেছিল। এই পরিপ্রেক্ষিতে মনে রাখবেন যে রাকেশ ঘোষালের মৃত্যুকে বিচার করবেন। দ্বিতীয়ত, যে কোনো লোক যদি আপনি ভারতবর্ষের সেই 1% মধ্যে না পড়েন যারা চার্টার ফ্লাইটে ঘোরেন, তাহলে চাইবেন না যে এই সরকারটা শুধুমাত্র সুরগুটের সরকার হয়ে যায়। গরিব মানুষ আর দেশে থাকবেই না। আসলে এই যে সরকার রেলের মাধ্যমে এইটাই করতে চাইছে, উন্নয়নের নামে, রঞ্জিতা যেটা বললেন, উন্নয়নের নামে আসলে সমস্ত সাধারণ মানুষকে, প্রান্তিক মানুষকে, যার মধ্যে হয়তো একটা মাত্র নাম রাকেশ ঘোষাল, তাদেরকে সরিয়ে দিতে চাইছে। আর সেই কাজে আবার ব্যবহার করছি শব্দটা, বম্বের ঘটনায় সন্দীপ সিং নামে একজনের নামে রেল স্বীকার করেছিল যে 4 জনকে সে গুলি করেছে। রাকেশ ঘোষালের পেছনেও কোন একজন এরকম সিং আনন্দ আছেন যিনি নিঃসংশয় খুন করেছেন। Please do not forget what RPF does. Please do not forget. রেল আমাদের সকলের প্রিয়। রেল মানুষের, গরিব মানুষের টাকায় তৈরি হয়েছে। রেল কোনো ব্যক্তির সম্পত্তি নয়। রেলের বেসরকারীকরণের আগে এই সমস্ত সাধারণ মানুষের স্বার্থের কথা মাথায় রাখতে হবে। এইটুকুই আপনাদের কাছে বিনীত অনুরোধ। আপনি কি বলবেন?